এই ক্লাস করার পর বাংলা ধ্বনির পরিবর্তন নিয়ে তোমার কোনো কনফিউশন থাকবে না। প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় ধ্বনির পরিবর্তন টপিক থেকে কিন্তু প্রশ্ন হয়। ধ্বনির পরিবর্তন মূলত কি? আমরা যখন উচ্চারণ করি সেই উচ্চারণকে সহজে উচ্চারণ করার জন্য কিছু ধ্বনির পরিবর্তন হয়ে যায়। মূল ধারার যে উচ্চারণ সেইখান থেকে আমরা কিছুটা নিজেদের মতো করে বলার চেষ্টা করি, ওইটাই হচ্ছে ধ্বনির পরিবর্তন। তো ধ্বনির পরিবর্তনের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে স্বরাগম। তো বুঝতেই পারতেছো স্বরের আগমন। তো স্বর বলতে কি বোঝায়? স্বরে আর সরিয়া রস্য দীর্ঘ এগুলোই হচ্ছে স্বর, তাই না? যেগুলো উচ্চারণের সময় কোথাও না মানে কোথাও বাধা পায় না আর কি। হ্যাঁ, তো এই স্বরের আগমন শব্দের বিভিন্ন জায়গায় হইতে পারে, শুরুতে হতে পারে, মধ্যে হইতে পারে, শেষে হইতে পারে। তো সেইগুলো উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আদি স্বরাগম বলেছে কি, যে শব্দের একদম শুরুতে স্বরের আগমন ঘটে। দেখো, স্কুল যে শব্দটা আমরা অনেক সময় বলি না স্কুলে গেছে, তাইলে এই যে উচ্চারণকে সহজ করার জন্য শুরুতে একটা কি চলে আসলো, রশ্মি চলে আসলো, তাই না? যেটা কিন্তু তোমার আগে ছিল না, স্কুল শব্দটাতে ছিল না, স্কুল থেকে হইলো স্কুল। তাহলে এইটাকে আমরা বলবো স্বরের আগমন ঘটলো, এই রশ্মি আগমন ঘটলো, তাই না? এই রশ্মিকারের আগমনটা ঘটলো, এই জন্য এটাকে বলবো স্বরাগম। আর যেহেতু কোথায় আসছে, আগে আসছে, এই জন্য বলবো আদি স্বরাগম। দেখো একইভাবে স্টেশন থেকে স্টেশন, দেখো স্টেশনে এই যে তোমার যে রশ্মিকার, এই রশ্মিকারটা কিন্তু ছিল না, এইটা কিন্তু পরে আগমন ঘটতেছে, তাই না? তাহলে এইটা হচ্ছে আদি স্বরাগম ঘটলো। স্টেশন থেকে স্টেশনে আমরা কি পাচ্ছি, রশ্মি যে ধ্বনিটা এইটা কিন্তু আগমন ঘটলো, বা রশ্মি যে স্বরটা সেটা আগমন ঘটলো, এই জন্য আমরা বলবো আদি স্বরাগম ঘটেছে। একইভাবে দেখো স্ত্রী, হ্যাঁ, স্ত্রী শব্দে এই যে স্ত্রী বলি না, স্ত্রী, এই যে আমরা উচ্চারণের সময় কিন্তু স্ত্রী বলে ফেলি। দেখো, স্ত্রী শব্দে প্রথমে কিন্তু আমার রশ্মি কোনো স্বর ছিল না, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম, যে স্ত্রী আমরা বলি। তাহলে তখন সেই ক্ষেত্রে এই যে প্রথমে যেহেতু কি পাচ্ছি, একটা স্বর পাচ্ছি, এই ধরনের ধ্বনির পরিবর্তনকে আমরা বলবো আদি স্বরাগম। তো আশা করি আদি স্বরাগম নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নাই। এইবারে আমরা পড়বো হচ্ছে মধ্য স্বরাগম, মানে মাঝখানে হচ্ছে স্বরের আগমন ঘটে। স্বর বলতে ওই স্বরয়া সরিয়াগুলো, এগুলো তো তোমরা বোঝো। স্বরয়া সরিয়ার ক খ এর পার্থক্য বোঝো তো? ক খ গুলো কোথাও না কোথাও বাধা পায়, এর জন্য এগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। আর স্বরবর্ণ কোনগুলো, যেগুলো কোথাও বাধা পায় না উচ্চারণের সময়। ক্লিয়ার? তো আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। এটা আমি আগের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম, যেটার লিঙ্ক হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং তোমাদেরকে কিন্তু সবগুলা ক্লাস দিব, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। হ্যাঁ, তো দেখো, মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম মানে কি? মাঝখানে হচ্ছে স্বরের আগমন ঘটবে। তো ব্যাপারটা কেমন দেখো, এই যে শব্দটা দেখো ক্লিপ, তো এই ক্লিপ শব্দটাকে আমরা এইরকম বলি না, ক্লিপ। তাহলে এইখানে দেখো লয়ের সাথে কিন্তু আমার একটা এক্সট্রা করে কি আসলো, এই যে রশ্মিকা চলে আসলো মাঝখানে, এই যে রশ্মিকারটা আসলো, এই জন্য এটাকে আমরা বলতেছি কি, মধ্য স্বরাগম। এর আবার দুইটা নাম আছে, সুন্দর। দেখো, বিপ্রকর্ষ আর একটা হচ্ছে স্বরভক্তি। এই নামগুলো তোমাকে মনে রাখতে হবে, কারণ কোন নামে যে কোশ্চেন চলে আসে বোঝা যায় না। হ্যাঁ, যে মধ্য স্বরাগমও দিতে পারে, বিপ্রকর্ষও দিতে পারে, স্বরভক্তি দিতে পারে, তিনটা কিন্তু একই বিষয়। তো একইভাবে দেখো, এই যে গ্রাম, গ্রাম শব্দে এই যে র, এর সাথে কিন্তু আগে আকার ছিল না, কিন্তু এই যে আমরা যখন গ্রামকে মানে গ্রামকে গ্রাম বলি, তখন দেখো এই র এর সাথে মাঝখানে কি ঘটছে, আয়ের আগমন ঘটছে। আর এই আ কি, আ একটি স্বর ধ্বনি, তাই না? তাহলে মধ্যে যেহেতু আটা আসছে, এই জন্য এটাকে আমরা কি বলবো, মধ্য স্বরাগম। একইভাবে দেখো রত্ন, রত্নকে আমরা কি বলি, রতন, তাই না? তাহলে এখানে একটু দেখো তো, রত্নকে আমরা বলতেছি রতন। তাহলে এই ত এর পর একটা অ আছে না, এই অ কিন্তু মাঝখানে অতিরিক্ত করে আগমন ঘটলো। আগে কিন্তু এরকম ছিল না, রত্ন, আগে কিন্তু এই তটা আলাদা করে উচ্চারণ হয় নাই। তো যখন আমরা তটাকে আলাদা করে উচ্চারণ করতেছি, রত্ন থেকে রতন হচ্ছে, এই ত এর শেষের দিকে কিন্তু একটা অ উচ্চারণ হচ্ছে। তাহলে এই মাঝের দিকে কি হলো, আমার অ যে স্বর তার আগমন ঘটলো, এই জন্য এটাকে আমরা বলবো তোমার মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। একইভাবে দেখো, শ্লোক থেকে শ্লোক, স্রেফ থেকে সেরেফ, এই যে এ ধ্বনির মাঝখানে আগমন ঘটলো, এই জন্য। হ্যাঁ, তারপরে দেখো স্বপ্ন, এই স্বপন, তাহলে পটা এই যে মাঝখানে প, অ একটা অ পাচ্ছি, তাই না? মাঝখানের দিকে তোমার স্বরের আগমন ঘটবে, এই জন্য এটাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম। তাহলে স্বরাগমের ভিতরে আদি পড়লাম এবং মধ্য পড়লাম, এরপরে পড়বো অন্ত স্বরাগম, মানে একদম শেষে হচ্ছে স্বরের আগমন ঘটে। দেখো, বেঞ্চ, এই শব্দটাকে আমরা বলি না বেঞ্চি বলে ফেলি উচ্চারণের সময়, তাহলে বেঞ্চ ই, এই দেখো লাস্টে আমরা ই পাচ্ছি না, বেঞ্চ ই, তাহলে ইটা হচ্ছে সবার শেষে আসছে। তার মানে নতুন একটা স্বর আমরা কোথায় পাচ্ছি, সবার শেষে, এই জন্য এটাকে বলতেছি অন্ত স্বরাগম। সত্যকে আমরা কি বলি, সত্যি। তুমি একটু সত্যিটাকে
যদি একদম ভেঙে উচ্চারণের মতো লিখতে যাও তখন দেখবা যে লাস্টে ই পাচ্ছ, সত্যি তাই ই পাচ্ছ, তাই না? তাহলে এই ইটা কোথায় আসলো? একদম শেষে আসছে, এই জন্য এটা অন্তঃস্বরাগম। স্বরাগম আসলে পারা যাবে তো, খুবই সহজ, কিন্তু নতুন স্বরের আগমন ঘটবে। যদি শুরুতে ঘটে তাহলে আদি স্বরাগম, যদি মধ্যে ঘটে তাহলে মধ্য স্বরাগম, আর শেষে ঘটলে অন্তঃস্বরাগম। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট স্বরাগম। এবং এরপরে আমরা নতুন আরেকটা দেখবো, সেটা হচ্ছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কি? একটা স্বরের প্রভাবে আরেকটা স্বরে পরিবর্তন হয়। তো ব্যাপারটা কেমন দেখো, প্রথমে আমরা পড়বো প্রগত স্বরসঙ্গতি বিষয়টা কি। এক অংশের প্রভাবে আরেক অংশ পরিবর্তিত হয়। তো ব্যাপারটা কেমন আমি তোমাকে বলি। দেখো এখানে তোমার হচ্ছে যে একটা শব্দ আমরা যদি দেখি রূপা, এটাকে আমরা অনেক সময় কি বলি? রূপও বলি না? দেখো এই রু অংশটা এবং এই রু অংশটা, দুইটা অংশ কিন্তু সেম আছে, বাট পাটা পো হয়ে গেল। তাইলে এখানে মূলত কি ঘটছে? এই যে প্রথম অংশের প্রভাবে পরের অংশে চেঞ্জ আসতেছে, এটাকে আমরা বলবো হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। হ্যাঁ, পূর্বের অংশের প্রভাবে পরের অংশ পরিবর্তিত হয়। দেখো তো নৌকাকে আমরা কি বলি? নৌকো, তাই না? নৌকো। তাইলে এইখানে একটু খেয়াল করো, এই নৌ এবং এই নৌ, এই দুটি অংশ কিন্তু আমার সেম থাকতেছে, বাট পূর্বের অংশের প্রভাবে যেহেতু পরের অংশের মধ্যে কি ঘটতেছে? চেঞ্জ ঘটতেছে, এইটাকে আমরা বলবো প্রগত স্বরসঙ্গতি। একইভাবে দেখো তুলা, তুলো, এই দেখো তু তু একই আছে, লা হয়ে গেছে লো। তাইলে কি প্রথম অংশের প্রভাবে পরের দুইটা অংশের মধ্যে চেঞ্জ করতেছে, এইটা হচ্ছে আমার প্রগত। হ্যাঁ, রূপার মধ্যে দেখো এই রু রু সেম, বাট এই যে পা, এই পা আবার কি হয়ে গেছে? পো হয়ে গেছে, তাহলে পরের অংশে চেঞ্জ। কুমড়া থেকে কি হচ্ছে? কুমড়ো, তাহলে এই কুম প্রথম অংশ কিন্তু সেম আছে, বাট তার প্রভাবে পরের অংশে পরিবর্তন হচ্ছে, রো হয়ে গেছে। ইচ্ছা থেকে ইচ্ছে, এই রশ্মিটা কিন্তু ঠিক আছে, প্রথম অংশ ওকে সমান সমান দিলাম, কিন্তু পরের অংশটা আসলে আমার চেঞ্জ ঘটতেছে, তাই না? তাহলে প্রথম অংশের প্রভাবে পরের অংশ যদি পরিবর্তিত হয় তাহলে সেটাকে আমরা বলবো স্বরসঙ্গতির মধ্যে প্রগত স্বরসঙ্গতি। একইভাবে দেখো এই যে দুটা হয়ে গেল দুটো। তো আশা করি বুঝতে পারছো যে প্রগত স্বরসঙ্গতি কি। এরপরে এটা যদি উল্টাটা হয় তাহলে হবে পরাগত। ব্যাপারটা কি? পরের অংশের প্রভাবে যদি পূর্ববর্তী অংশ পরিবর্তিত হয়, তাহলে এখানে আমরা কি দেখলাম? পূর্ববর্তী অংশের প্রভাবে আমার পরিবর্তিত হচ্ছে পরের অংশ। হ্যাঁ, পরের অংশ। আর এটা হচ্ছে আমরা ধরলাম যে দুইটা অংশ আছে, তাহলে পরের অংশের প্রভাবে যদি পূর্ববর্তী অংশ পরিবর্তিত হয়। তো দেখো তো এইখানে একটু খেয়াল করো, দেশি থেকে হয়েছে দেশি, তাইলে এই যে শি এবং শি সেম। একইভাবে দেখো চীনা থেকে চেনা, না এবং না সেম, বাট প্রথম অংশটা চেঞ্জ হয়ে গেছে। দে থেকে দি হয়েছে, চি থেকে চে হয়েছে, বেটি থেকে বিটি, তাইলে এই টি এবং টি সেম আছে, বাট বে হয়ে গেছে বি। এইখানে কি দেখতে পাচ্ছি? পরের অংশের প্রভাবে প্রথম অংশে চেঞ্জ। হ্যাঁ, সোনা থেকে সোনা, তাইলে এখানে দেখো না না সেম, বাট প্রথম অংশে চেঞ্জ আসছে, এই জন্য এটাকে বলবো পরাগত স্বরসঙ্গতি। হ্যাঁ, স্বরসঙ্গতি মানে কি? এক অংশের সাথে আরেক অংশের তোমার একটা সঙ্গতি বা সামঞ্জস্য বজায় রাখা। হ্যাঁ, মানে একটার প্রভাবে আরেকটা পরিবর্তন হবে, প্রথম অংশের প্রভাবে পরের অংশ, অথবা পরের অংশের প্রভাবে প্রথম অংশ, অথবা দুই অংশের প্রভাবে মাঝে হয়, এটা পরে দেখবো। দেখো বিড়াল, বিড়াল হয়ে গেছে বেড়াল। দেখো এই যে রাল রাল আমার কিন্তু একই, বাট এইখানে একটু খেয়াল করো, এই বি হয়ে গেছে বে, উঠা হয়ে গেছে ওঠা, তাহলে ঠা ঠা একই, উ হয়ে গেছে ও। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম অংশের প্রভাবে পরের অংশ পরিবর্তিত হলে প্রগত, পরের অংশের প্রভাবে প্রথম অংশ পরিবর্তিত হলে পরাগত। হ্যাঁ, তো খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। এরপরে মধ্য স্বরসঙ্গতি বিষয়টা কি? আদি অন্ত উভয় অংশের দ্বারা পরিবর্তিত হয়েছে মাঝের অংশটা। ব্যাপারটা হচ্ছে এইখানে মনে করো এ বি সি, তো যেইটা হবে সেইটা হচ্ছে হবে এ, মনে করো ডি সি, তাহলে এই যে মাঝের অংশটা আমার পরিবর্তিত হয়ে যাবে, কিন্তু এই এ এ এবং সি সি মানে প্রথম অংশ এবং পরের অংশ ঠিক আছে, কিন্তু মাঝে চেঞ্জটা আসবে। প্রথম এবং পরের অংশ এর প্রভাবে যদি মাঝখানে পরিবর্তন হয় তাহলে সেটা হবে মধ্য স্বরসঙ্গতি। তাহলে আমরা তিনটা একটু বোঝার চেষ্টা করি। দেখো এই দেখো এর প্রভাবে যদি বি পরিবর্তিত হয়ে যায়, হ্যাঁ, মনে করো এ সি হইলো, তাহলে সেইটা হবে কি? প্রগত। কারণ কি? প্রথম অংশ সেম আছে,
পরের অংশ পরিবর্তিত হয়েছে। এইবার একটু খেয়াল করো, যদি প্রথম অংশের প্রভাবে মানে তোমার পরের অংশের প্রভাবে প্রথম অংশ পরিবর্তিত হয়, ধরো এটা হয়ে গেছে সি বি, তখন সেটা হবে কি পরাগত স্বরসংগতি। এরপরে মধ্য স্বরসংগতি কি, মনে করো ছিল হচ্ছে এ বি সি, হয়ে গেছে এ সি ডি, তাহলে এই যে দুইটা অংশ সেম, তার প্রভাবে মাঝখানে যদি আমার চেঞ্জটা আসে, হ্যাঁ মাঝখানে যদি আমার এই পরিবর্তনটা আসে, তখন সেইটা হয়ে যাবে মধ্য স্বরসংগতি। তবে ব্যাপারটা কেমন দেখো, এই যে বিলাতি শব্দটা যদি একটু দেখো, তাহলে সেক্ষেত্রে দেখবা যে বিলিতি, তাহলে বি বি তি তি, ঠিক আছে, লা হয়ে গেছে কি, লা হয়ে গেছে লি, তাহলে মাঝখানে পরিবর্তনটা হয়েছে। হিসাবি থেকে কি হচ্ছে হিসিবি, হিসিবি হবে, হ্যাঁ তাহলে এই হি এবং বি দুটো অংশ ঠিক আছে, বাট মাঝখানে সি হয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে এখনই, তাহলে কি পরিবর্তনটা এই মাঝখানে হচ্ছে, তাই না? তারপরে দেখো ভিকারি ভিকিরি, তাহলে ভি এবং রি দুটোই ঠিক আছে, খা হয়ে গেছে কি, জিলাপি জিলিপি, তাইলে এই জি জি পি পি ঠিক আছে, লা হয়ে গেছে লি, তাইলে মাঝখানে পরিবর্তন হচ্ছে। দুইটা অংশের প্রভাবে যদি মাঝে পরিবর্তন হয় মধ্য স্বরসংগতি, প্রথম অংশের প্রভাবে যদি দ্বিতীয় অংশ পরিবর্তিত হয় পরাগত, দ্বিতীয় অংশের প্রভাবে যদি প্রথম অংশ পরিবর্তিত হয় তাহলে প্রগত। তাহলে স্বরসংগতি নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। তাহলে আমরা দুইটা বিষয় পড়লাম, একটা হচ্ছে স্বরাগম, যেটা আদি মধ্য অন্তে হইতে পারে, স্বরের আগমন। আরেকটা বিষয় পড়লাম স্বরসংগতি, মানে এক অংশের প্রভাবে আরেক অংশে পরিবর্তন। ক্লিয়ার? এরপরে দেখো আমরা পড়বো স্বর লোপ। আমরা এটা দেখলেই বুঝতে পারছি যে আসলে কিরকম, তাই না? স্বরের লোপ পাবে। লোপ মানে কি? লোপ মানে বিলুপ্ত হয়ে যাওয়া, নাই হয়ে যাওয়া, তাই না? নাই হয়ে যাওয়া। তো দেখো আদি স্বরলোপের মধ্যে কি বলতেছে, মানে শুরু থেকে স্বর চলে যাবে। তো স্বর মানে আমরা তো জানি স্বরে আসরিয়া, তাই না? তাহলে এই দেখো আলাবু থেকে হয়ে গেছে আমার লাবু, তাহলে এই অ বা আ, এটা হবে আ, হ্যাঁ তাহলে আটা হচ্ছে আমার চলে গেছে, তাহলে এটা কি স্বরের লোপ পাইছে, স্বর নাই হয়ে গেছে এবং শুরু থেকে গেছে, এই জন্য হচ্ছে আদি স্বরলোপ। উদ্ধার থেকে ধার, তাহলে এই যে উত, উত এই উ, উ কিন্তু প্রথমে ছিল, সেটা কিন্তু এখন এখানে আমরা আর পাচ্ছি না, তাহলে এটা কি হচ্ছে আদি স্বরলোপ। এরপরে দেখো মধ্য স্বরলোপ মানে মাঝখান থেকে স্বর নাই হয়ে যাবে, যেমন কি সুবর্ণ থেকে স্বর্ণ, হ্যাঁ এই বটা কিন্তু আর উচ্চারণটা থাকতেছে না, সুবর্ণ স্বর্ণ দুইটা মানে কিন্তু সোনা। গামোছা থেকে গামছা, তাহলে এই একটা ও ছিল না, গামোছা, সেখান থেকে গামছা, তাহলে কি মাঝখানে আবার শর্তটা চলে গেছে, ওটা আমার চলে গেছে, এই জন্য এটাকে বলতেছি স্বরলোপ। নারিকেল থেকে নারকেল, এই যে ই ছিল না মাঝে একটা, সেই ইটা কিন্তু আর নারকেলের মধ্যে থাকতেছে না, এই জন্য এটা আমরা বলতেছি স্বরলোপ। তো আমরা আশা করি বুঝতে পারছো যে আসলে ধ্বনির পরিবর্তন বিষয়টা কি। বিষয়টা হচ্ছে উচ্চারণের সুবিধার্থে আমরা ধ্বনিকে চেঞ্জ করে ফেলি, হ্যাঁ আমরা নিজেদের মতো করে একটু বলার চেষ্টা করি, তখন আসলে যেটা ঘটে সেটা হচ্ছে ধ্বনির পরিবর্তনটা ঘটে। অন্ত স্বরলোপ মানে শেষের দিকে স্বর চলে যায়, যেমন আজি, এই ইটা চলে গেল আজে, আজ শব্দটাতে আর ইটা থাকলো না, যেমন চারি, এখান থেকে ইটা চলে গিয়ে হলো চার, তাহলে এই চলে গেল, এই জন্য এটা হচ্ছে স্বরলোপ। এবার আশা থেকে আশ, হ্যাঁ আশ না মিটিল, তাহলে এখানে দেখো এই আটা লাস্টে ছিল আমার, তাই না? তাহলে সেই আটা চলে যাচ্ছে, এই জন্য এটা হবে স্বরলোপ। তো তিনটা বিষয় আমরা পড়লাম, যে স্বরাগম কি, স্বরলোপ কি এবং স্বরসংগতি কি। এরপরে চতুর্থত আরেকটা বিষয় আমরা দেখবো, সেটা হচ্ছে সমীভবন। সেটা কি? সমীভবন। সমীভবন মানে হচ্ছে ধ্বনিগুলো একে অপরের প্রভাবে কিছুটা বা সম্পূর্ণ একই রকম হয়ে যাবে, একটার প্রভাবে আরেকটা অংশ সেম সেম হয়ে যায়। তো দেখো কেমন, এই যে পক্ক, হ্যাঁ প কয় ব, এইটা যদি আমরা এরকম ভাবে চিন্তা করি যে প কয় ক, পক্ক, হ্যাঁ তাহলে তখন এইখানে একটু কি কি পাচ্ছি আমরা, যে সেম সেম হয়ে গেল দুইটা বর্ণ, তাই না? বা এই চক্রটা যদি এরকম হয়, চ কয় রফলা ছিল বাট এরকম চক্ক, হ্যাঁ তাহলে এইটা হচ্ছে তোমার মূলত সমীভবন, মানে সমতা বা সমান হয়ে যাচ্ছে। যেমন এইখানে কি ছিল, ক সাথে র ফলা ছিল, তাই না? ক সাথে র ফলা ছিল, বাট সেটা কি আবার দুটোই কতে পরিণত হয়ে গেল, তাই এইটা হচ্ছে সমীভবন। তো প্রগত সমীভবন বিষয়টা কি, ওই একই রকম, যে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে যদি পরবর্তী ধ্বনি একই হয়, সেম সেম আসবে, হ্যাঁ এখানে হচ্ছে মূলত সেমনেস, সেমনেসটা কাজ করে। হ্যাঁ তোমার কেমন দেখো, এই যে পূর্ববর্তী ধ্বনি কি ছিল ক, তার প্রভাবে কি হয়েছে, পরের ধ্বনি বটা আবার ক হয়ে গেছে, তাই এইটা কি প্রগতর ভিতরে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি সেম হয়ে যায়। দেখো চক্র, তাইলে এই চ
ক র ফালা ছিল, তাই না? তাহলে এই পরে এই পূর্ববর্তীটার প্রভাবে এই র ফালাটা ক হয়ে গেল চক্ক। তারপরে দেখো এই পদ্ম, প দয় ম, তাইলে এই হয়ে গেল পূর্ববর্তীটার প্রভাবে পরের মটা পদ্ম হয়ে গেল। হ্যাঁ, লগ্ন, হ্যাঁ লগ্ন কি আছে ল গয় ন, এইটা হয়ে যায় ল গয় গ, লগ্গ। হ্যাঁ, তাহলে কি হচ্ছে মূলত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে পূর্ববর্তীর প্রভাবে পরবর্তীটা সেম হয়ে যাচ্ছে, কোনো পার্থক্য থাকতেছে না। ক্লিয়ার? এরপরে দেখো এর উল্টাটা হচ্ছে পরাগত, মানে পরবর্তীর প্রভাবে পূর্ববর্তীটা একই রকম হয়। তো ব্যাপারটা কেমন একটু খেয়াল করো, দেখো এই যে বদ প্লাস জাত, বজাত, তাহলে এই জয়ের প্রভাবে এই দটা কি হয়ে যাচ্ছে, জ হয়ে যাচ্ছে বজাত। দেখছো, বিপদ প্লাস জনক, সন্ধি বিচ্ছেদে পড়ছো না, বিপদ প্লাস জনক বিপদজনক, বিপদজনক না কিন্তু, এই জয়ের প্রভাবে এই দটা হয়ে গেছে জ, তাহলে পরের প্রভাবে প্রথম অংশ সেম হচ্ছে। এরপরে এটা দেখো উত প্লাস মুখ, এইখানে দেখো উ নয় ম, কিন্তু এইটা তোমাকে বুঝতে হবে যে কিছুটা সেম হইলেও হবে, এই জন্য উত প্লাস মুখ, তাহলে এই ময়ের প্রভাবে এই তটা নয়ের মতো হয়ে গেছে। দেখো দুইটাই কিন্তু নাসিক্য, ন ন ম, এগুলো একই ধরনের বর্ণ, তো কাছাকাছি চলে গেছে। ন এবং ম এই দুইটা বর্ণই কিন্তু সেম টাইপের। কেন? এই দুইটা বর্ণই হচ্ছে নাসিক্য বর্ণ, নাক বন্ধ করে তুমি উচ্চারণ করতে পারবা না। হ্যাঁ, তো দেখো উত প্লাস মুখ, এই তটা নয়ের মতো হয়ে গেছে, ন আর ম কে তুমি কাছাকাছি এখানে ধরবা, এই জন্য হচ্ছে এইটা তোমার কিসের ভিতরে পড়বে, পরাগত। এরপর দেখো তদ প্লাস হিত, তাহলে এই তথ, এই ত হয়ে যাচ্ছে দ ধ, তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে পূর্ববর্তীর প্রভাবে যে পরবর্তী অংশটা হচ্ছে তোমার পূর্ববর্তীটাকে চেঞ্জ করে দিচ্ছে, তাইলে এটা হবে পরাগত। এবার দেখো অনন্য কি, পূর্ববর্তী পরবর্তী উভয়ের প্রভাবে মাঝে একই রকম হয়, মানে এইখানে তুমি মনে রাখবে দুইটাই একদম চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেমন কি দেখো সত্য থেকে স্বচ্ছ একদম চয়েস, দুইটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখানে কোনোটাই থাকে না আর। দেখো বিদ্যা থেকে বিদ্যা, হ্যাঁ পূর্ববর্তী পরবর্তী উভয়ের প্রভাবে মাঝে একই রকম হয়। দেখো তৎ শক্তি, তাহলে এই ত থাকলো না, স থাকলো না, হয়ে গেল চয় ছ। হ্যাঁ, বৎসর, তাহলে বৎসর থেকে হয়ে গেল বৎসর, চয় ছ হবে। চয় ছ, তাহলে বৎসর, তাহলে এই যে চয় ছ হয়ে গেল মাঝখানে অতিরিক্ত। দেখছো কুৎসিত থেকে এই তও থাকলো না, সও থাকলো না, হয়ে গেল চয় ছ, মানে মাঝখানে একদম চেঞ্জটা চলে আসে। হ্যাঁ, এইখানে আসলে তোমার দুইটা অংশই কাজ করে, যে পূর্ববর্তী পরবর্তী উভয়ের প্রভাবে মাঝে কি একই রকম হয়। একই রকম বলতে কিরকম, এই যে চয় ছ কাছাকাছি বর্ণ না, প্রায় কিছুটা কিন্তু বললেও তোমার সমীভবন হবে। তো আশা করি বুঝতে পারছো যে সমীভবন বিষয়টা কি। ধরো তোমার পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি যদি পরিবর্তিত হয় সেটা হবে প্রগত, যেমন চক্র থেকে চক্র। এরপরে কি পরাগত কি, পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তীতে একই রকম হয়। ঠিক আছে, যেমন কি বিপদ প্লাস জনক, বিপদজনক, তাহলে এই দটা এই জয়ের মতো হয়ে যাচ্ছে, তাই না? বা এর কাছাকাছি রকম, যেমন আমরা এইখানে মটাকে, এইখানে তটাকে ময়ের প্রভাবে তটাকে ন হইতে দেখতেছি উন্মুখে, তাই না? এরপরে অনন্য কি, পূর্ববর্তী পরবর্তী উভয়ের প্রভাবে মাঝে একই রকম, বাট এখানে তুমি মনে রাখবা যে একদম ফুল দুইটাই চেঞ্জ হয়ে যায়। যেমন কি এই যে তপ ছ দুইটা মিলে চয় ছ, হ্যাঁ মাঝে একই রকম, বৎসর বৎসর, হ্যাঁ তারপরে দেখো সত্য স্বচ্ছ, বিদ্যা বিদ্যা, হ্যাঁ দেখছো একদম পুরো জয় জ হয়ে গেছে, দুইটাই মানে চেঞ্জ হয়ে যায় মাঝের দিকে আর কি। তাহলে এইটা হচ্ছে অনন্য সমীভবন। সমীভবন নিয়ে তো আমাদের আর কোনো কোশ্চেন নাই। তো এরপর একটা খুবই ইম্পর্টেন্ট আমরা পড়বো, সেটা হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বারবার আসে। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার মূলত রস্যিকার রস্যুকার এই দুইটা নিয়ে হয়। হ্যাঁ, তো রস্যি এবং রস্যুটা আগে উচ্চারিত হয়, বাট তুমি মনে রাখবা মাঝখানে যদি এরকম রশ্মি দেখো, তাহলে কিন্তু দেখবে এটা অপিনিহিতি হইতে পারে। ক্লিয়ার? এইখানের মূল যে ব্যাখ্যা সেটা হচ্ছে রস্যিকার পরের রশ্মি আগে বা পরের রস্যুকার আগে উচ্চারিত হয়। যেমন কি দেখো রাতি, তাই না? তাহলে লাস্টে কি আছে, ই আছে না লাস্টে, রাতি ই আছে, সেটা যদি আগে আনি, হ্যাঁ আগে আনলে কি হবে, রাইট। তাহলে এইটা হচ্ছে আমার কি অপিনিহিতি, রস্যিকারটাকে অথবা রস্যুকারটাকে আগে আনবো। আমরা যদি এরকম লিখি যে সাধু, ধু লাস্টে কি আছে, উ আছে, তাই না? তাহলে আমরা যদি এরকম লিখি সাউদ,
হ্যাঁ উটা আগে চলে আসলো, তাইলে তখন সেটা হয়ে যাবে অপিনিহিতি। অপিনিহিতিটা খুবই সহজ, মাঝখানের দিকে বেশিরভাগ ক্ষেত্রে রস্যিকার দিয়েই হয়। যেমন কি কন্যা, তাই না, এই কন্যা থেকে কি হচ্ছে কইন্যা, হ্যাঁ, তাহলে এই রশ্মি মাঝখানে আমরা নিয়ে আসতেছি, ঠিক আছে। তারপরে দেখো রাখিয়া, রাখিয়া রাইখা, তাহলে এই খি, এই ইটা আমরা আগে নিয়ে আসতেছি রাইখা, তাই না। সত্য, সৈত্য, তাহলে এই যে ইটা আমরা আগে উচ্চারণ করতেছি, তাইলে সেটা কি হবে অপিনিহিতি। তাহলে মাঝখানের দিকে যদি তুমি এরকম রস্যিকার দেখো, তাহলে এটা একটা শর্টকাট, তুমি মনে রাখবে অপিনিহিত হওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার। এরপরে দেখো অসমীকরণ। হ্যাঁ, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝে স্বরধ্বনি আসে। এইটা আসলে কিরকম দেখো, একই স্বর যেটা আমরা যদি বলি টপ টপ করে বৃষ্টি পড়ছে, তাই টপ টপ তো সেম হয়ে গেল দুইটা, তো এইটা দূর করার জন্য মাঝখানে টপা টপ আর একটা কি আসতেছে, আর একটা তোমার স্বর আসতেছে, এই জন্য এটাকে বলে অসমীকরণ। মানে সমান থেকে আমরা ছড়াই ফেলতেছি। অসমী, অসমী মানে কি, মানে সমান না। হ্যাঁ, অসমী মানে কি সমান না। ক্লিয়ার। দেখো এই যে আমি যদি লিখি ধপ ধপ করতেছি বুকের মধ্যে, হ্যাঁ, তা আমি তো এইভাবে বলতে পারি ধপাধপ করতেছে। তো এই ধপাধপটা কেন করে, কেন বলা হয়, কারণ আমরা এই দুইটা অংশকে সেম রাখতে চাই না, অসমান করতে চাই। তাহলে এইটা কি অসমানকরণ, হ্যাঁ, অসমীকরণ। ক্লিয়ার। তাহলে একইভাবে দেখো গপ প্লাস গপ, এইটা কি গপাগপ, এই যে মাঝখানে কি আসে একটা স্বরধ্বনি আসে, কি স্বরধ্বনি আসছে এখানে, আ স্বরধ্বনি আসছে, তাই না। এইটাই টপাটপ গপাগপ থপাধপ, এইগুলা কি অসমীকরণ। এরপরে দেখো ধ্বনি বিপর্যয়, খুবই 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 ইম্পর্টেন্ট, ছোটগুলো আরো বেশি আসে কিন্তু, হ্যাঁ। তো ধ্বনি বিপর্যয় হচ্ছে জাস্ট মানে ইন্টারচেঞ্জ অফ প্লেস। ক্লিয়ার। যে তোমার এইটা ওইখানে যাবে, ওরটা ওইখানে যাবে। কেমন দেখো, এই যে পিচাস আমি শব্দটা লিখলাম, পিচাস, এটা কি পিশাচ, তাহলে পিশাচ থেকে কি আসছে পিচাস, তাহলে এই শ এর জায়গায় চ আসলো, চ এর জায়গায় শ গেল। বাইরে দেখো বিপর্যয় কি লাফ, লাফকে আমরা অনেক সময় কি বলি ফাল দিল রে, তাহলে এই লটা তোমার হচ্ছে ফ এর জায়গায় চলে গেল, ফটা ল এর জায়গায় চলে আসলো। কিংবা বাক্স, বাস্ক, তাহলে এই বাস্ক, বাস্ক থেকে বাক্স, তাহলে দেখো এই যে বাস্ক, হ্যাঁ, বাস্ক, এখান থেকে কি বাক্স, বাক্স, তাহলে কি হচ্ছে শটাকে আমরা কয়েক জায়গায় নিয়ে যাচ্ছি, কটাকে ছয় জায়গায় নিয়ে আসছি। তো স্থান বিনিময় করলে সেটাকে বলবো ধ্বনির বিপর্যয়। স্থান বিনিময় কি ধ্বনির বিপর্যয়। এরপরে কি ব্যঞ্জন দিত বা দিত ব্যঞ্জন, জোর দেওয়ার জন্য আমরা যখন বলি একেবারে শয়তান, এই যে একেবারে, একেবারে একেবারে জোর দেওয়ার জন্য আমরা যখন কি করতেছি ডাবল উচ্চারণ বা দ্বিতীয় উচ্চারণ করি, তখন সেটা হয়ে যায় ব্যঞ্জন দিত। যেমন কি এই সকাল, সকালটা কি হয় সকাল, তাই না, সকাল সকাল বের হয়ে গেলাম। একেবারে, একেবারে ছোট, ছোটকে কি বলি ছোট্ট, হ্যাঁ, টয়টা, তাহলে আমার এইটা কিন্তু আমরা ডাবল করলাম কিসের জন্য, জোর দেওয়ার জন্য, তখন সেটা কি হবে ব্যঞ্জন দিত। পাকা কি বলি, পাক্কা 250 টাকা খরচ হয়েছে, তাহলে কি পাক্কা, এইটা হয়ে গেল পাক্কা, তাহলে দুইটা ক আসলো, এইটার জন্য এটাকে বলতেছি আমরা দিত বা ডাবল হইলো। আর যেহেতু জোর দেওয়ার জন্য হচ্ছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে তোমার দ্বিত ব্যঞ্জন বা ব্যঞ্জন দিত, যাই বলো না কেন। এরপরে কি ব্যঞ্জন বিকৃতি, বিকৃতি মানে ফুল চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ক জায়গা মনে করো খ হয়ে যাচ্ছে, একদম ফুল চেঞ্জ। যেমন কি কবাট, কবাট, কবাট হয়ে যাচ্ছে কপাট, তাহলে বয়ের স্থলে কি হচ্ছে প। ধোবা হয়ে যাচ্ছে ধোপা, বয়ের স্থলে প। ধাইমা হয়ে যাচ্ছে দাইমা, ধয়ের স্থলে দ। তাহলে একদম চেঞ্জ যদি হয়, কোন শব্দের বিপরীতে অন্য আরেকটা শব্দ বলতেছি, কোন বর্ণের বিপরীতে যদি অন্য আরেকটা নতুন বর্ণ আসে, তখন সেটাকে আমরা বলবো ব্যঞ্জন বিকৃতি। ক্লিয়ার। এরপরে দেখো ব্যঞ্জন চ্যুতি, খুবই 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 ইম্পর্টেন্ট ব্যঞ্জন চ্যুতি। এখানে হচ্ছে ডাবল থাকে একটা লোপ পায়। দেখো বৌদিদিকে আমরা বলি না বৌদি, হ্যাঁ, বড় দাদা কি বলি বড়দা, তারপর ঠাকুর দাদা কি বলি ঠাকুরদা, তার মানে কি যে একটা লোপ পাচ্ছে, এটাকে বলা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। ক্লিয়ার। তাহলে এগুলো কিন্তু মেলানো যাবে না, প্রত্যেকটা পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসে, কোনটা স্বরসঙ্গতি, কোনটা সমীভবন, হ্যাঁ, দ্বিতীয় ব্যঞ্জন, এমনকি তোমার এগুলোর সংজ্ঞা থেকেও কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন চলে আসবে। ক্লিয়ার। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে অন্তর্হতি। আমরা অপিনিহিতি পড়ছি না, অপিনিহিতি,
তো অপিনিহিতির পরে আমাদের আরেকটা টপিক পড়ার দরকার ছিল, সেটা হচ্ছে অভিশ্রুতি। তো এইটা আগে পড়ায়, তারপর অন্তর্হতি পড়বো। অভিশ্রুতি হচ্ছে অপিনিহিতির পরবর্তী পর্যায়। তো অপিনিহিতি ব্যাপারটা কি, আমরা দেখছিলাম যে রশ্মিটা আগে উচ্চারণ হয়, যেমন জালি আ, এই লি এর পরে কি ছিল, ল এর পরে আমার রশ্মি ছিল, তাই না, লিয়া, ল প্লাস রশ্মি এরকম ছিল। কিন্তু সেই ল এর আগে যদি আমি রশ্মিটাকে উচ্চারণ করি, যেমন জাইলা, হ্যাঁ, জালিয়া, জাইলা, এই যে মাঝের দিকে রশ্মিটা আনলাম, হ্যাঁ, মানে তোমার হচ্ছে এই যে ল এর পরে ছিল হচ্ছে রশ্মি, সেটাকে আগে আনলাম। বা রাখিয়া, রাইখা, এই যে দেখো রাখি, ক্ষয়ের পরে কি ছিল, রশ্মি ছিল, রাখিয়া, তাই না, কিন্তু রাই, এই রশ্মিটা আগে আনলাম আর খটা হচ্ছে পরে নিলাম, হ্যাঁ, রাইখা, হ্যাঁ, তখন তাহলে এটা কি হচ্ছে, অপিনিহিতি। বা কোরিয়া, কইরা, হ্যাঁ, তাহলে কি হবে, এখানে দেখো একটু ভুল আছে, তা কোরিয়া হবে কইরা। তাই এইখানে একটু বুঝতে পারতেছো যে আমরা রশ্মিটাকে যখন আগে আনবো বা রস্যটাকে আগে আনবো তখন অপিনিহিতি, কিন্তু তারপরের যে স্টেজ সেইটাকে আমরা বলবো অভিশ্রুতি। তারপরের স্টেজকে কি বলবো, আমরা বলবো অভিশ্রুতি। ক্লিয়ার? যেমন কি দেখো, জালিয়া, জাইলা হইলো, এরপরের যে স্টেজ আরো সহজ করার জন্য আমরা জেলে বলি, হ্যাঁ। তো পরের যে স্টেজ সেটাকে বলা হবে অভিশ্রুতি। রাখিয়া, রাইখা হলো রেখে, করিয়া, কইরা হলো করে। তাইলে এই যে তার পরের স্টেজে আরো বেশি সরলীকরণ যখন করা হবে, আরো বেশি সরলীকরণ যখন করা হবে, তখন আমরা সেটাকে বলবো অভিশ্রুতি। আর অন্তর্হুতি বিষয়টা কি, অন্তর্হুতি বিষয়টা আসলে বাদ দেওয়া, হ্যাঁ, কোনো অংশ যদি তুমি বাদ দাও, যেমন আলাহিদা, দেখো আলাদা, তাহলে এই যে হটা একদম পুরো বাদ চলে যাচ্ছে। ফলাহার, ফলার, এই হটা বাদ চলে যাচ্ছে। ফাল্গুন, ফাগুন, এই যে লটা ছিল সেই লটা এখন আর নাই। তাহলে কোনো অংশ যদি তুমি বাদ দাও তাহলে এটা হবে হচ্ছে অন্তর্হতি, হ্যাঁ। আর অভিশ্রুতি হচ্ছে অপিনিহিতির পরবর্তী পর্যায়, খুবই ইম্পর্টেন্ট একটা তোমার উদাহরণ। এরপরে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন একটু দেখবো যে আমরা পারি কিনা, হ্যাঁ, আমরা নিজেরা প্র্যাকটিস করে দেখতে চাই যে আসলে পারি কিনা। তো দেখো, ফাল্গুন থেকে ফাগুন কোন ধরনের ধ্বনি বিপর্যয়ের উদাহরণ আসছে, কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটু আগে কি পড়লাম যে ফাল্গুন থেকে ফাগুন, তার মানে কি লটা আমার চলে গেছে, তাহলে কোনো কিছু যদি আমি বাদ দেই তাহলে সেটা কি হবে, অন্তর্হতি হবে, তাই না। কোনো কিছু যদি বাদ দেই তাহলে সেটা হবে অন্তর্হতি। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে অন্তর্হতি। এরপরে দেখো কি বলছে, মারিয়া থেকে মেরে কোন ধরনের ধ্বনি পরিবর্তনের নিয়মে হয়েছে, কোথায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। তাহলে দেখো মারিয়া, এইটাকে আমরা এরকম লিখতে পারি না, মাইরা, এই রশ্মিটা আগে আনলাম, তাহলে কি হলো, অপিনিহিতি হলো। তারপরে কি হয়, মেরে হয়, তাই না। তাহলে অপিনিহিতির পরবর্তী পর্যায়টাকে কি বলে, অভিশ্রুতি বলা হয়। তাহলে অ্যান্সার কি হবে, অভিশ্রুতি। ক্লিয়ার? এরপরে দেখো বলেছে মিঠা, মিঠে, এইরূপ পরিবর্তনকে কি বলা হয়, কোথায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, যে মিঠা, হ্যাঁ, আর এটা কি হচ্ছে, মিঠে। তাহলে এইটা কি হচ্ছে, দেখো প্রথম অংশের প্রভাবে পরের অংশে চেঞ্জ আসতেছে। তাহলে প্রথম অংশের প্রভাবে পরের অংশে চেঞ্জ আসা মানে কি, চেঞ্জ আসা মানে হচ্ছে স্বর সংগতি, স্বর সংগতি, তাই না। তাহলে এটা কি হবে, স্বর সংগতি। এরপরে দেখো কোনটি বিষমী ভবনের উদাহরণ। বিষমী ভবন ব্যাপারটা কি, দেখো যদি সেম থাকে এইটাকে আমরা যদি আমরা আলাদা করতে চাই, যদি সেম থাকে সেটাকে আলাদা করতে চাই, ব্যাপারটা কি, এইটা তোমাদের আগে পড়াই নেই, এখন পড়াই দিই। দেখো এই লাল আছে না, তো দুইটাই ল আছে, তো এই লালকে আমরা যদি বলি নাল, হ্যাঁ, তার মানে কি এই দুইটা ল আমার এ অ্যান্ড এ দুইটা সেম ছিল, এইটাকে আমি যদি এরকম বি অ্যান্ড এ বলি, হ্যাঁ, মানে হচ্ছে এই যে একই জিনিসকে দূর করার জন্য লালকে আমরা নাল বলতেছি, তাহলে এই দুইটা ল কে আমরা তোমার হচ্ছে সেম আর রাখবো না, এই জন্য ন একটা দিয়ে রিপ্লেস করলাম, এইটাকে আমার বলা হচ্ছে বিষমী ভবন। এটাকে কি বলে, বিষমী ভবন। তাহলে এটা কি হবে, তোমার উত্তর হবে হচ্ছে লাল, নাল। তার মানে কি দুইটা সেম জিনিস বা দুইটা সেম বর্ণকে অ্যাভয়েড করার জন্য আমরা যদি নতুন কোনো বর্ণ আনি তখন সেটা হবে বিষমী ভবন। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে, বিষমী ভবন, লাল, নাল। এরপরে দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে, মিশা মিশে কোন ধরনের পরিবর্তনের উদাহরণ। তো দেখো মিশা, মিশা কি হয়েছে, মিছে, তাই না। তাহলে এইখানে একটু খেয়াল করো, এই মি মি সেম, তার প্রভাবে পরের অংশে ছিল ছা, হয়ে গেছে কি, ছা আমার হয়ে গেছে হচ্ছে সে। তাইলে কি হচ্ছে, পরের অংশে পরিবর্তন, তার মানে কি স্বর সংগতি হয়েছে, তাই না,
স্বর সংগতি। উত্তরটা কি হবে? স্বর সংগতি। নিচের কোনটিতে মধ্য স্বরাগম হয়েছে, মাঝখানে স্বরের আগমন ঘটেছে? সত্য সত্যি লাস্টে আগমন করছে, তার মানে এইটা উত্তর হবে না। গ্লাস গ্লাস সেমই আছে, শিকা শিকে, তাহলে দেখো এইটা হচ্ছে চেঞ্জ হয়েছে, সি সি সেম, পরের অংশ চেঞ্জ হয়েছে, তাহলে এটা হচ্ছে স্বর সংগতি, তাই না? এটা স্বর সংগতি, তাহলে এইটা আমার কি তোমার মধ্যে স্বরাগমের কথা বলছে, তাহলে স্বরাগম এটাই হবে। এবং আরো যদি আমরা ভালো করে দেখি ফিল্ম, তাহলে দেখো ফিলিম, তাইলে এই যে লয়ের পরে যে রশি যে স্বরটা ছিল সেইটা আগে ছিল না, এখন আসছে, মাঝখানে আসছে, এই জন্য এটা মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। ক্লিয়ার? এরপরে দেখো জন্ম থেকে জন্ম এবং কান্না থেকে কান্না শব্দ দুটি কিসের উদাহরণ? দেখো আমরা কি পড়ছিলাম যে সেম হওয়াটা, হ্যাঁ, জন্ম বা হচ্ছে যে কান্না থেকে কান্না থেকে কান্না, এই নয় সেম যখন হয় তখন সেটা কি সমানকরণ। তাহলে কি উত্তর হবে হচ্ছে সমীভবন। তাহলে উত্তর কি হবে? সমীভবন, কারণ সেম করতেছি, দেখো এই দটা এরপর মানে ন হয়ে যাচ্ছে, এই যে নয় ম ছিল সেটা কি হচ্ছে ময় ম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? উত্তর হবে সমীভবন। বড় দাদা হচ্ছে বড়দা, এই শব্দের এই ধরনের পরিবর্তনকে কি বলা হয়? দেখো এই ধরনের যে দুইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটা বলি, তাই না? যেমন বড় দাদা থেকে বড়দা, ঠাকুর দাদা থেকে ঠাকুরদা, বড় দিদি থেকে বড়দি, তো এইগুলো যখন বলি তখন সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতির ভিতরে পড়বে। কিসের ভিতরে পড়বে? ব্যঞ্জন চ্যুতি। সমীভবন কি? একদম রাজশাহীতে আসছে, সংজ্ঞা থেকে কোশ্চেন আসছে, দেখছো? সমীভবন মানে কি? দুইটা ব্যঞ্জনের একরকম হওয়া, তাই না? সমীভবন মানে একরকম হওয়া, এটা তোমরা অলরেডি শিখে ফেলছো। শব্দের মধ্যে দুইটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন করলে কি হয়? দুইটার স্থান পরিবর্তন, তার মানে কি? স্থান পরিবর্তন মানে হচ্ছে তোমার ধ্বনির বিপর্যয়, স্থান পরিবর্তন, তাই না? যেমন রিক্সা হয়ে যাচ্ছে রিস্কা, হ্যাঁ, রিক্সা হয়ে যাচ্ছে কি রিস্কা। দেখো রিক্সা, এটা হচ্ছে কি রিস্কা, বলো না রিস্কা চালাই, তাহলে এই যে রিস্কা, তাহলে এই শটা কয়ের স্থলে আসতেছে, কটা শয়ের স্থলে যাচ্ছে, তাহলে সেটি কি হয়ে যাচ্ছে আমার? অবশ্যই ধ্বনির বিপর্যয়। এরপরে দেখো কোশ্চেনটাতে কি আছে, শরীর থেকে শরীর থেকে শরীর, লাল থেকে লাল, এই ধরনের পরিবর্তন কিসের উদাহরণ? একটু আগে আমরা পড়লাম যে দুইটা সেম বর্ণকে আমরা যদি মানে আলাদা করতে চাই, হ্যাঁ, তখন এই যে শরীর থেকে শরীর হচ্ছে, তাই না? কিংবা এই যে লাল, লাল থেকে একটু আগে দেখলাম যে কি হচ্ছিল নাল, তাইলে এই যে দুইটা আমরা অ্যাভয়েড করার জন্য একটা ল বসাইলাম, বা দুইটা ল অ্যাভয়েড করার জন্য আমরা একটা ন বসাইলাম, এই ধরনের যে চেঞ্জ সেটাকে আমরা বলবো বিষমীভবন। এটাকে কি বলে? বিষমীভবন। তাহলে আনসার কি হবে? উত্তর হবে হচ্ছে বিষমীভবন। এটা একটু ভুল দেওয়া আছে এখানে, এটা হবে হচ্ছে তোমার বিষমীভবন। হ্যাঁ, তাহলে এরই সাথে আমরা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু দেখে ফেললাম যে ধ্বনির পরিবর্তন থেকে কি টাইপের প্রশ্ন হবে। সংজ্ঞা থেকে আসতে পারে, উদাহরণ থেকে আসতে পারে, উদাহরণ দিয়ে আসতে পারে যে কি ধরনের পরিবর্তন, বা বলতে পারে যে এই ধরনের পরিবর্তন কোন উদাহরণটার মধ্যে তোমরা পাচ্ছ, ক খ তে হচ্ছে এক্সাম্পল দিয়ে দিতে পারে। তো আশা করি যে তোমরা ধ্বনির পরিবর্তন পরীক্ষায় আসলে অবশ্যই অবশ্যই ভালোভাবে পেরে আসবা। তোমার বাসায় কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি যখন বাসায় প্রচুর প্র্যাকটিস করবা, তোমার বই থেকে আরো বেশি করে পরিমাণে যে এমসিকিউ সেগুলো প্র্যাকটিস করবা, ধ্বনির পরিবর্তন নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকতেছে না। তো এইভাবে কিন্তু আমরা সবগুলা ক্লাস দিব। হ্যাঁ, অলরেডি কিন্তু ধ্বনি ও বর্ণের ক্লাস আমি দিয়ে দিয়েছি, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপরে হচ্ছে ধ্বনির পরিবর্তনের ক্লাসটাও কিন্তু দিয়ে দিলাম। সো এইভাবে বাংলা ব্যাকরণের সব ক্লাস এই চ্যানেলের মধ্যে কিন্তু 7 দিনের মধ্যে পাবা সবকিছু। হ্যাঁ, তো অবশ্যই যুক্ত হয়ে থাকতে পারো, সাবস্ক্রাইব করে রাখলে তোমার ফিডে ভিডিওগুলো যাবে, যাতে করে হচ্ছে তুমি দেখে ফেলতে পারো। এবং এইখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি তোমাদের বাংলার অ্যাডমিশনে যা যা লাগে সবকিছু পড়াই দেবো, তোমার কোনো কনফিউশন থাকবে না, বাংলা অংশ নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না। এরপরে তোমাদের রেসপন্সের উপরে ইংরেজি বা জিকে অংশ নিয়ে আমি ভাববো। তো মূলত তোমাদের জন্য আমি একদম সিরিয়াল বা সবগুলা ব্যাকরণের টপিক কিন্তু আমি এই চ্যানেলে একদম ফ্রিতে তোমাদেরকে কমপ্লিট করাই দিব।